বারোয়ালিয়ার চারণভূমি চট্টলা। আকাশ, সমুদ্র আর পাহাড়ের পাশাপাশি ভৌগোলিক কারণে এখানকার সাধারণ মানুষগুলো একটু সাদা মনের, সরল প্রাণের। আর সেই সুযোগে এখানকার কিছু দুর্বৃত্ত মানুষ, সুযোগ সন্ধানী মানুষ, তাদেরকে প্রতিদিন করছে নিপীড়িত, নিগৃহীত, নির্যাতিত। কিন্তু প্রশ্ন হলো কিভাবে? চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের একটি শাখা হচ্ছে ভূমি অধিগ্রহণ শাখা, যেটা একটি গুরুত্বপূর্ণ শাখা। যে শাখার কাজ হচ্ছে সরকারের তরফ থেকে সাধারণ মানুষের ভূমি অধিগ্রহণ করে সরকারি উন্নয়ন করা, আর বিনিময়ে সেই সাধারণ মানুষকে ওই জমির 3 গুণ পরিমাণ অর্থ প্রদান করা। আর ঠিক এইখানেই নিপীড়িত মানুষগুলো আরও নিপীড়িত হয়, নির্যাতিত হয়। একটি সিন্ডিকেট রয়েছে এই এলাকায়, যে সিন্ডিকেটটি এই সমস্ত যারা ক্ষতিপূরণ পাবে তাদের দলিলের অ্যাগেনস্টে তারা জাল দলিল করে সেই সমস্ত মানুষকে প্রতিদিন করছে নির্যাতিত। সেই গল্পই শোনাতে আজকের সাদা কালোর খতিয়ান খুলব, আর আপনাদেরকে নিয়ে যাব বারোয়ালিয়ার চারণভূমি। একজন মানুষ তার জীবদ্দশায় যা অর্জন করে তার সবই থেকে যায় এই নশ্বর পৃথিবীতে। তারপরেও যেন আমাদের চাওয়া পাওয়াগুলো বারবার হার মানে আমাদের উচ্চবিলাসী সীমাহীন প্রত্যাশার কারণে। আর এই প্রত্যাশা পূরণে সমাজের কিছু মানুষ যেন লাগামহীন লোভের প্রতারণার ফাঁদে জড়িয়ে পড়ে প্রতিদিন, প্রতিক্ষণ। আর এই সীমিত লোভী মানুষগুলোর স্বার্থের ছোবলে এই সমাজে প্রতিদিন বঞ্চিত হয় অসংখ্য অসহায় মানুষ। তাদের কথা কজনই বা জানে? আমরা আজ তেমনই কিছু হক বঞ্চিত মানুষের বুকের কান্না তুলে ধরতে আপনাদের নিয়ে যাব চট্টলার ভূমি অধিগ্রহণ বিভাগে। আমরা দেখাবো কতটা অনিয়মের ফাঁদে পড়ে কত মানুষ তাদের হক থেকে বঞ্চিত হয়েছে। চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের একটি শাখা হচ্ছে ভূমি অধিগ্রহণ শাখা। যে ভূমি অধিগ্রহণ শাখার কাজ হচ্ছে সাধারণ মানুষের যে সমস্ত সম্পত্তি সরকার ভূমি অধিগ্রহণ করেন, সেই সমস্ত ভূমির কাগজপত্র দেখে প্রকৃত মালিককে সরকারের নির্ধারিত রেট অনুযায়ী তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া হয়। আর এই ক্ষতিপূরণ লেনদেনের ক্ষেত্রেই নাকি রয়েছে নানা রকমের অনিয়ম এবং অভিযোগ। চট্টগ্রাম জেলা প্রশাসকের এই কার্যালয়ের ভূমি অধিগ্রহণ শাখা নিয়ে চট্টগ্রামে বিভিন্ন সময় বিভিন্ন সংবাদ প্রচার হয়েছে, এবং সেই সমস্ত অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে প্রশাসনিকভাবে ব্যবস্থা গ্রহণও করা হয়েছে। কিন্তু মজার ব্যাপার হলো, সেই সমস্ত অভিযুক্ত ব্যক্তিরা এত প্রভাবশালী এবং এত তাদের প্রতিপত্তি যে তাদের বিরুদ্ধে প্রশাসনিকভাবে কোনো ব্যবস্থাই গ্রহণ করা যায়নি। তারা দিনের পর দিন, বছর পর বছর এইখানেই তারা থেকেছেন এবং তাদের কর্মকাণ্ড তারা চালিয়েছেন। চট্টগ্রাম জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ শাখা নিয়ে দুর্নীতি, অনিয়মের অভিযোগ নতুন কিছু নয়। দপ্তরটির কতিপয় কর্মকর্তা, কানুনগো, সার্ভেয়ার এবং অফিস সহকারীদের কমিশন বাণিজ্য, দালালদের যোগসাজশে ক্ষতিপূরণের টাকা আত্মসাৎ সহ নানা অভিযোগে প্রায় সময় খবরের শিরোনাম হয়। সম্প্রতি এই দফতরের যাবতীয় কর্মকাণ্ডের ওপর অনুসন্ধান চালিয়েছে কয়েকটি গোয়েন্দা সংস্থা। ভূমি অধিগ্রহণ শাখা ঘিরে শক্তিশালী একটি চক্রের সন্ধানও পেয়েছে সংস্থাগুলো। বাংলাদেশের যে আমলাতান্ত্রিক জটিলতাগুলো ছিল, আমাদের যে ডিসি অফিস বলেন বা ডিসি অফিসের বিভিন্ন ভূমি অধিগ্রহণ শাখা বলেন, বা আমাদের এই যে বিভিন্ন এসি ল্যান্ডগুলো বলেন, রেজিস্ট্রি অফিসগুলো বলেন, সাব রেজিস্ট্রারদের দুর্নীতিগুলো বা দৌরাত্ম্যগুলো কমে নাই। প্রতিটা সেক্টরের দুর্নীতি আগের মতো থেকে গেছে। প্রতিটা সেক্টরের দুর্নীতিবাজ কর্মকর্তারাই আগের মতো পুনর্বহালে আছে। জেলা প্রশাসনের সবচাইতে দুর্নীতিগ্রস্ত খাত যেগুলো আছে এর মধ্যে অন্যতম হচ্ছে ভূমি অধিগ্রহণ শাখা আছে। ভূমি অধিগ্রহণ শাখায় আমরা দেখতে পাচ্ছি যে বছরের পর বছর জায়গার যে ক্ষতিপূরণ, ঠিক আছে, ভুক্তভোগী কিন্তু ক্ষতিপূরণ পাচ্ছে না। ঠিক আছে, বিভিন্নভাবে কমিশন বাণিজ্য হচ্ছে। কমিশন না দিলে, দালাল না ধরলে বা সার্ভেয়ারের সাথে কন্ট্যাক্টে না গেলে এই দুর্নীতিগুলা, ফাইলগুলা ক্লিয়ারেন্স হচ্ছে না। ভুক্তভোগী যারা আছে, যার জায়গা জমি অধিগ্রহণ হয়েছে, বাড়ি অধিগ্রহণ হয়েছে, কিন্তু সে বছরের পর বছর কোর্টে আসা যাওয়া করতেছে। ভূমি অধিগ্রহণ শাখার কর্মকর্তাদের পিছনে, সার্ভেয়ারদের পিছনে ঘুরঘুর করতেছে। ঘুরতে ঘুরতে দেখা যাচ্ছে তারা নিঃস্ব হয়ে যাচ্ছে। চট্টগ্রামে এই নিয়ে অনেকবার রিপোর্ট হয়েছে, অনেক অভিযোগ হয়েছে, দুদক মামলা করেছে, এনএসআই তদন্ত করেছে, রিপোর্ট দিয়েছে, পানিশমেন্ট হয়েছে, তারপর এটা থামছে না। এদের সংখ্যাটা এতটাই ব্যাপক, মানে আইন মানার ক্ষেত্রে যদি আইন 5% মানে 95% তা আইন না মানার ইয়েতে চলে গেছে।
এটা একটা আপনার টেন্ডেন্সিতে চলে গেছে যে আইন সবাই মানছেন না, যারা মানছেন না এদের সংখ্যাটা বেশি। তো এখন আপনি কতজনকে আপনি করবেন, প্রোটেক্ট করবেন, কতজনকে বাধা দিবেন? অনুসন্ধানে কমিশন বাণিজ্য, ভুয়া পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে একজনের ক্ষতিপূরণ অন্য ব্যক্তিকে দিয়ে দেয়া, প্রকৃত মালিকদের মামলা মোকদ্দমার ফাঁদে আটকে ক্ষতিপূরণের টাকা আত্মসাৎ করা সহ নানা দুর্নীতি অনিয়মের চিত্র উঠে এসেছে। জেলা প্রশাসকের নির্দেশে এবার গোটা ডিপার্টমেন্ট যেন খানিকটা নড়ে চড়ে বসল। এডিসি রেভিনিউ জনাব জাদিদ নিরপেক্ষ বিশ্লেষণে সঠিক সিদ্ধান্তের পদক্ষেপ নেওয়ার কথাই আমাদের চ্যানেল এসের ইগল টিমকে জানালেন। চট্টগ্রাম ভূমি অধিগ্রহণ শাখা থেকেও আমাদেরকে একই কথা জানানো হলো। বলা হলো আগামী 1 সপ্তাহ কিংবা 15 দিনের মধ্যেই ভুক্তভোগী দেলোয়ার তার সকল পাওনা বুঝে পাবেন। দেশের মানুষের প্রয়োজনে, দেশের স্বার্থে সরকার সাধারণ মানুষের ভূমি অধিগ্রহণ করেন, এই অধিকার তার রয়েছে। কিন্তু সরকারের পাশাপাশি সাধারণ মানুষের ন্যায্য হিস্সাটা বুঝে পাওয়ার জন্য সরকারকে নিশ্চিত করতে হবে তার প্রশাসনকে। চট্টগ্রাম এই ভূমি অধিগ্রহণ শাখায় হচ্ছে তার অনিয়ম, সেই গল্পই শোনাবো। তবে তার আগে নেব ছোট্ট একটা বিরতি। বিরতি থেকে ফিরে আপনাদেরকে নিয়ে যাব আমাদের সেই অংশে, যে অংশে আমাদের কিছু রিপোর্টাররা গোপন ক্যামেরায় ধারণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সেই সমস্ত গোপন কর্ম। চট্টগ্রাম ভূমি অধিগ্রহণ শাখার বিরুদ্ধে রয়েছে নানা অভিযোগ। এখানে 1 জন 2 জন 3 জন নয়, প্রতিদিন অসংখ্য মানুষ প্রতারিত হচ্ছে আর খপ্পরে পড়ছে এখানকার মধ্যস্বত্বভোগী দালালদের হাতে। আর তারা তাদের সর্বস্ব খুয়ে রাস্তায় নেমে যায় প্রতিদিন। দেলোয়ার হোসেন একজন কিডনি পেশেন্ট, যার 2টো কিডনি নষ্ট হয়ে গেছে। 2021 সনে তার পৈতৃক সম্পত্তি অ্যাকোয়ার করা হয়, আর তিনি সেই সম্পত্তির ক্ষতিপূরণ দাবি করে এই এলে শাখায় অভিযোগ করেন। কিন্তু বিপত্তি ঘটে অন্য জায়গায়। হানিফ নামে আরেক ভদ্রলোক তার এই সম্পত্তির ওয়ারিশ বলে দাবি করে, আর শুরু হয় জটিলতা। আর সেই জটিলতার পাকে পড়ে দেলোয়ারের আজীবন বিপন্ন। শুনবো সেই করুণ কাহিনী। দেলোয়ার হোসেন একজন কিডনি রোগী, যার 2টো কিডনি নষ্ট হয়ে গেছে। 2021 সালে দেলোয়ারের পৈতৃক সম্পত্তি অধিগ্রহণ করে সরকার। নিয়মকানুন অনুযায়ী দেলোয়ার তার জমির 3 গুণ মূল্য সরকারের কাছ থেকে নির্দিষ্ট সময়ের মধ্যে পাওয়ার কথা থাকলেও চট্টগ্রাম ভূমি অফিসের সিন্ডিকেট চক্রের পাল্লায় পড়ে দেলোয়ার তার ক্ষতিপূরণ তো পায়নি, উল্টো এই অর্থ পাওয়ার জন্য দেলোয়ার তার সর্বস্ব হারিয়ে আজ নিঃস্ব হয়ে পথে পথে ঘুরে বেড়াচ্ছেন। এখানে যেন বিচারের বাণী নীরবে কাঁদে। আপনার জমি কতটুকু? জমি 4 ঘন্টা। 4 ঘন্টা জমি। এই জমি 4 ঘন্টা কি আপনি ওয়ারিশ সূত্রে পাইছেন? ওয়ারিশ সূত্রে। তো এটা বাজেয়াপ্ত হলো কেমন? এটা কি অ্যাকোয়ার করছে? হ্যাঁ, অ্যাকোয়ার করছে। কিসের জন্য অ্যাকোয়ার করছে? ওই বাস স্টেশনের জন্য। বাস স্টেশনের জন্য অ্যাকোয়ার করছে। জি। তো আপনি ওই ক্ষতিপূরণ চাইছিলেন? ক্ষতিপূরণ চাইছি, আমার ক্ষতিপূরণ দিচ্ছে না। কেন? আমি পাবো না। হানিফে পাইব, আমি পাবো না। হানিফে পাইব কেমনে? কেমনে পাইব? ওই মানে কি না হলে ওই যে জাল একটু করি সম্পত্তি কি না হলে ওই এই আমনে জাল দিয়ে একটু করি আরেকজনের কাছে বিক্রি করে দিয়েছেন, হানিফের কাছে। এটা ডিসি অফিস দেখে নাই, বিচার করে নাই, যাচাই করে নাই? তা বাবা আজ তো বিচারও করে নাই, যাচাই করে নাই। আমার তো একটা ওয়ারিশনামা চাইছিল, ওয়ারিশনামা বাবু কমিশনার তো দিতেছে না। সরকার সাধারণ মানুষের যে সমস্ত সম্পত্তি অধিগ্রহণ করেন তার ক্ষতিপূরণ দেওয়ার জন্য এই প্রশাসনিক ভবনে রয়েছে আরেকটি শাখা, যে শাখার নাম হচ্ছে এলে শাখা। দেলোয়ার সাহেবের এই কাগজপত্র রয়েছিল এই এলে শাখার আবু রায়হান সাহেবের কাছে। আবু রায়হান সাহেব একজন ম্যাজিস্ট্রেট এবং তিনি সমস্ত কাগজপত্র যাচাই বাছাই করে যিনি প্রকৃত মালিক তাকেই ক্ষতিপূরণ প্রদান করবেন। কিন্তু দেলোয়ার সাহেবের বেলায় হয়েছে তার বিপত্তি। আমরা দেলোয়ারের কেসটাকে সামনে রেখে মূল সমস্যার সমাধানের পথ খুঁজি। 7 শতক জমির মালিক হিসেবে দেলোয়ার হোসেন মোহাম্মদ হোসেনের ওয়ারিশ হিসেবে এই ভূমি অধিগ্রহণ শাখায় ক্ষতিপূরণের জন্য আবেদন করেছে। পরবর্তীতে দেখা গেল ওখানে জনৈক মোহাম্মদ হানিফ এবং সে ওই জায়গাটা খরিদ করেছে, এই দাবি নিয়ে ওখানে হাজির হলো। আমরা ওই দাবি যখন জানতে পারলাম তখন আমরা খোঁজ নিয়ে দেখলাম যে এই 1394 খতিয়ানের 1198 দাগের এই জমিটা এই মোহাম্মদ হানিফ জনৈক মোহাম্মদ জানে আলমগঞ্জ থেকে কিনেছে।
তো জানে আলমের বিষয়টা যখন আমরা অনুসন্ধান করলাম, দেখতে পেলাম জানে আলম হাটাজারি অ্যাসিল্যান্ড থেকে একটা জাল ওয়ারিশ সনদ তার পিতার নাম মোহাম্মদ হাশেমের জায়গায় মোহাম্মদ হাশেম প্রকাশ হোসেন দেখিয়ে একটা ওয়ারিশ সনদ সংগ্রহ করেছে। তৎকালীন ওই যিনি জালালাবাদ ওয়ার্ডের কমিশনার ছিলেন শাহেদ ইকবাল বাবু, এই শাহেদ ইকবাল বাবুর কাছ থেকে একটা জাল ওয়ারিশ সনদ সংগ্রহ করে ওই জাল ওয়ারিশ সনদ ব্যবহার করে সে একটা নামজারি খতিয়ান সৃজন করেছে এবং ওই নামজারি খতিয়ান মূলে সে 2টা দলিলে হানিফের কাছে বিক্রি করেছে। তো এইটা জানতে পেরে আমরা এই জালিয়াতি সংক্রান্তে জানতে পেরে আমরা একটা মামলা করলাম, ফৌজদারি মামলা করলাম। ফৌজদারি মামলা পিবিআই তদন্ত করলো, পিবিআই তদন্ত করে জালিয়াতি সত্যতা পেল। ইন দ্য মিন টাইম আমরা সংশ্লিষ্ট অ্যাসিল্যান্ডে একটা নামজারি পুনর্বিবেচনার মামলা করলাম। নামজারি পুনর্বিবেচনার মামলায় একাধিকবার কন্টেস্টিং হিয়ারিং হলো। আমরা ওখানে উপস্থাপন করলাম, যাবতীয় দালিলিকভাবে উপস্থাপন করলাম যে এই জানে আলম গংয়ের পিতার নাম মোহাম্মদ আবুল হাশেম বা মোহাম্মদ হাশেম, কোনো কালে মোহাম্মদ হোসেন ছিল না। এবং তার সপক্ষে আমরা ডকুমেন্ট দেখালাম এই জানে আলমের যে ভোটার আইডি, তার অপরাপর ভাইদের ভোটার আইডি, তাদের যে তারা যে বিভিন্ন জায়গায় খাজনা পরিশোধ করেছে, খাজনার দাখিলা, এইটা হচ্ছে যে সেই জালওয়ারি সনদ যেটাকে আমরা চ্যালেঞ্জ করেছি, যেটা পরবর্তীতে বাতিল হয়েছে এই 26/4/18-তে, যেটা শাহেদ ইকবাল বাবু জালিয়াতির মাধ্যমে মোহাম্মদ হোসেন প্রকাশ মোহাম্মদ হাশেম দেখিয়ে এই যে জালওয়ারি সনদটা দিয়েছে। কিন্তু এই একই হাশেমের ইতিপূর্বে 2007 সালে ওই একই ওয়ার্ডের কাউন্সিলর থেকে সে যে ওয়ারিশ সনদ সংগ্রহ করেছে সেখানে তার নাম লেখা আছে মোহাম্মদ হাশেম। দেলার হোসেন কিডনি রোগে আক্রান্ত, মৃত পথযাত্রী, তার জীবনে কোনো আশা নেই। প্রত্যাশা শুধু এতটুকুই, তার পৈতৃক সম্পত্তির যতটুকু অংশ সরকার দ্বারা অধিগৃহীত হয়েছে তার যথাযথ মূল্য যেন তাকে প্রদান করা হয়। যে জায়গাটা হলো মোহাম্মদ হোসেনের ওয়ারিশ সূত্র হলো আমার আব্বা দেলোয়ার হোসেন, কিন্তু যারা জালিয়াতি করে জায়গাটা বিক্রি করছে তারা মোহাম্মদ হলে আবুল হাসেম। কিন্তু মোহাম্মদ আবুল হাসেমের ছেলেরা হলো জানি আলম, নুর ইসলাম, নূর বেগম, এটার বাবার নাম অরিজিনাল আবুল হাসেম। কিন্তু এরা মোহাম্মদ হোসেন লাগাইয়ে মোহাম্মদ হাসেম ফাকাস দিয়ে ওয়ারিশ সনদ একটা কাউন্সিলের থেকে একটা ওয়ারিশ সনদ নিছে। ওয়ারিশ সনদ নিয়ে এটা ভূমি অফিসেতে যেয়ে একটা গুরুত্বভাবে না জানা, আমরা জানি না, কিন্তু অজানাতে এর একটা নামজারি করে ফেলছে। যারা মূল মালিক তাদেরকে যদি প্রাপ্যটা যদি না পায়, কার কাছে যাবে? ওর কাছে বিছে নিয়ে যাইলে বিছে যদি না পায় ঘুষের জন্য 20 লাখ, 30 লাখ, 40 লাখ, সমঝোতা 50%, ওগুলা কি দুনিয়া কি বিচার নাই? একজনের হক আরেকজনের বিভাগ অত্যাচার করে খেয়ে ফেলতে পারে। চট্টগ্রামের অসংখ্য মানুষ আজ নিগৃহীত, নির্যাতিত, নিপীড়িত এই ভূমি অধিগ্রহণ শাখার কার্যকলাপে। সেই গল্পই শোনাবো, তবে তার আগে নেব ছোট্ট একটা বিরতি। বিরতি থেকে ফিরে আপনাদেরকে নিয়ে যাব আবারও সেই 12 আউলিয়ার দেশ চট্টলায়। ভূমি অধিগ্রহণ শাখার যে অনিয়মের কথা বলছিলাম, সেই অনিয়মগুলোই এখন আপনাদেরকে দেখাবো আরও স্পষ্টভাবে। দিলওয়ার সাহেবের প্রশ্ন, সম্পত্তির ন্যায্য মূল্য সে আদৌ পাবে কিনা আমরা জানি না। তবে একটা কথা শুধু স্মরণ করিয়ে দিতে চাই, ইসলাম ধর্ম বলে একজন মুসলমানের হক অন্য একজন মুসলমান সংরক্ষণ করবে, অথচ আমরা আমাদের ধর্মের নির্দেশনা কতটা পালন করছি তা আজও প্রশ্নবিদ্ধ। এখানে জালিয়াতিটা কীভাবে করেছে দেখেন, আবুল হাশেমের সাথে প্রকাশ মোহাম্মদ হোসেন এভাবে দেখিয়ে ওই মোহাম্মদ হোসেনের ওয়ারিশ সাজিয়ে জালিয়াতিটা করেছে তারা। এবং যাদেরকে ওয়ারিশ সাজিয়ে করা হয়েছে, আবুল হাশেমের যে ওয়ারিশদেরকে মোহাম্মদ হোসেনের ওয়ারিশ সাজানো হয়েছে, তাদের সবার ভোটার আইডি কার্ড, তাদের সবার যে আপনার সংশ্লিষ্ট অ্যাসিল্যান্ডে যে তারা ওই ইতিপূর্বে খাজনা দিয়েছে ওই ডিসিআরের দাখিলাগুলো, কোনো জায়গায় তাদের পিতার নামে মোহাম্মদ হোসেন নাই, সবার পিতার নামে আছে আবুল হাশেম। এই জালিয়াতির খপ্পরে পড়লাম আমরা। ওখান থেকে জালটা যখন সাব্যস্ত হলো, পরবর্তীতে আমরা যথারীতি আবেদন করেছি। আবেদন করার পরে সংশ্লিষ্ট যিনি এলও আছে তিনিও ডকুমেন্টারি দেখতেছেন, ক্লিয়ার আমরা স্যার আর কোনো সত্য নাই। জালিয়াতির মাধ্যমে তো কারো সত্য অর্জন হয় না। আমার ক্লায়েন্টটা কিডনি পেশেন্ট, সে টাকার অভাবে চিকিৎসা করতে পারতেছে না, তার প্রপার্টি সরকার অধিগ্রহণ করে নিয়ে গেল। তো অধিগ্রহণের তার যেটা প্রাপ্য হকের ক্ষতিপূরণ, সেটা তো তার হকটা আদায় হচ্ছে না, এই শুধুমাত্র একটা জালিয়াত চক্রের এই দুর্নীতির কারণে।
দেলোয়ারের জীবন আকাশ আজ মেঘাচ্ছন্ন। অর্থাভাব, দারিদ্রতা আর সিন্ডিকেটের পেছনে তার জীবন আজ বিপন্ন। চ্যানেলসের সরাসরি হস্তক্ষেপে জেলা প্রশাসক মহোদয় নিজেই এবার উদ্যোগী হয়ে এডিসি রেভিনিউ জনাব জাদিদ সাহেবকে নির্দেশ দিলেন আগামী 29শে মের মধ্যে নিরপেক্ষ বিশ্লেষণের মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি করবার জন্য। চট্টগ্রামের হানিফগঞ্জ বনাম দেলোয়ারগঞ্জের যে মামলা নিয়ে আমরা অনুসন্ধান রিপোর্ট শুরু করেছিলাম, সেই রিপোর্টের আজ 4 তারিখ। আমরা যখন দেলোয়ারের হক আদায়ের জন্য লড়ছি, ঠিক সেই মুহূর্তে মামলাটি ছিল এই এডিসি রেভিনিউ জনাব সাদিউর রহমান জাদিদের হাতে। আমরা জাদিদের সাথে যখন কথা বলেছিলাম, জাদিদ বলেছিল যে আগামী তারিখেই আমরা এটা নিষ্পত্তি করব। তারপর 4টি তারিখ চলে গেছে। আসলে চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের এই সমস্ত কার্যক্রম দেখে সেই হিন্দি মুভির ওই সংলাপটি মনে পড়ে যায়, তারিখের পর তারিখ, তারিখের পর তারিখ, সমাধান কোথায়? হ্যাঁ, আসলে দেলোয়ারগঞ্জ তার সমস্ত সম্পত্তি যারা সরকার অ্যাকোয়ার করে নিয়েছে, সেই সম্পত্তির ক্ষতিপূরণ সে তো পাচ্ছেই না, বরঞ্চ সে অসুস্থ অবস্থায় আজ মৃত্যুর পথ গুনছে। 2 কিডনি হারিয়ে দেলোয়ার রাস্তায় রাস্তায় ঘুরছে, অথচ তার সম্পত্তি আজ সরকার অ্যাকোয়ার করেও তার ক্ষতিপূরণ দিচ্ছে না। আমার দেশেতে কবে সেই ছেলে হবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। হ্যাঁ, আমরা কথায় নয় কাজে বিশ্বাস করি। চট্টগ্রাম ভূমি অধিগ্রহণ শাখা যে প্রতিশ্রুতি আমাদের দিয়েছে তা তারা কতটুকু রাখেন, এখন অপেক্ষার পালা। চট্টগ্রাম ভূমি অধিগ্রহণ শাখার প্রতিশ্রুত 15 দিনের পর কি ফলাফল তারা প্রকাশ করেন, তাই এখন দেখবার বিষয়। দেলোয়ার তার হক বুঝে পাক কিংবা না পাক, হ্যাঁ, আমাদের দেখা হবে নিশ্চয়ই এই রিপোর্টের আগামী আপডেটে। হাটহাজারীর দেলোয়ার হোসেন আজ জীবন সায়নের এই লগ্নে বড় বেশি ক্লান্ত, বড় বেশি বিষণ্ণ। কারণ 2021 সনে তার পৈতৃক সম্পত্তি যেটা ভূমি অধিগ্রহণ করা হয়, সেই অধিগ্রহণের অর্থ তিনি এখনও পাননি। অথচ 2 কিডনি হারিয়ে তিনি আজ নিঃস্ব, ভিখারি। প্রতিদিন ডাক্তারের কাছে মোটা অঙ্কের টাকা গুনতে হচ্ছে, আর প্রতি সপ্তাহে ডায়ালাইসিসের জন্য 3 থেকে 5 হাজার টাকা তাকে গুনতে হচ্ছে। অথচ তিনি তার প্রাপ্য হক এখনও বুঝে পাননি। শুধুমাত্র মানবাধিকার প্রতিষ্ঠার জন্যে আমরা দেলোয়ারের জন্য জেলা প্রশাসনে কথা বলি। জেলা প্রশাসন থেকে আমাদের বলা হয় দেলোয়ার এই মাসের মধ্যেই তার হক বুঝে পাবে। আমরা বিশ্বাস করি প্রশাসন তার কথা রাখবেন। আমরা যারা সুস্থ রয়েছি তাদেরকে মনে রাখতে হবে আল্লাহ তাআলার বড় নিয়ামত হচ্ছে সুস্থতা। যিনি অসুস্থ তিনিই বোঝেন তার বুকের কষ্ট কতটা ভয়ঙ্কর। আমাদের আজকের পর্ব এখানে শেষ করব। নতুন গল্প নিয়ে আগামী পর্বে হাজির হব। তবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। ও হ্যাঁ, আপনার পাশে যিনি রয়েছেন তাকে অবশ্যই ভালো রাখবেন।